Hello everybody, welcome to my channel Easy English Digest. I am Atul Majumdar. Today we would learn strong roots of APJ Abdul Kalam of class 12. This is part 1 video. আমরা স্ট্রং রুটস চ্যাপ্টারটিকে দুটো ভাগে পড়ব। এটা প্রথম ভাগ পার্ট 1। লাইন বাই লাইন এখানে বাংলায় ব্যাখ্যা থাকবে আর ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর মিনিং বাংলা এবং ইংরেজিতে লেখা থাকবে। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখো, বারবার দেখলে আশা করি পুরো চ্যাপ্টারটি তোমাদের মনে থেকে যাবে। ভালো লাগলে লাইক বাটন প্রেস করতে ভুলো না। প্রথমে আমরা অ্যাবাউট দ্য অথর সম্পর্কে আমরা একটু জেনে নেব। ফুল নেম আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম, পপুলারলি নোন অ্যাজ ডক্টর এপিজে আব্দুল কালাম। আমরা এপিজে আব্দুল কালাম বলে যাকে জানি, জনপ্রিয় উনি এই নামেই। ওনার পুরো নাম আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম। উনি জন্মগ্রহণ করেছেন অক্টোবর 15, 1931 ইন রামেশ্বরম, তামিলনাড়ু। তামিলনাড়ুর রামেশ্বরম বলে একটি জায়গায় 1931 সালের 15ই অক্টোবর উনি জন্মগ্রহণ করেছেন। পেরেন্টস ফাদার জাইনুল আবদিন, মাদার আশিয়াম্মা। ওনার বাবা মার কথা এরপরে আসছে। বাবার নাম জাইনুল আবদিন, মায়ের নাম আশিয়াম্মা। Studied physics and aerospace engineering, career scientist and science administrator mainly at DRDO and ISRO, and intimately involved in military missile development efforts. Thus he came to be known as Missile Man of India. উনি একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন এবং আমাদের ভারতবর্ষের মিসাইল ডেভেলপমেন্ট সেটা ওপরে ওনার অবদান, সবচেয়ে বড় অবদান উনি রেখে গেছেন এবং তার জন্য ওনাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে আমরা জানি। সিগনিফিক্যান্ট রোল প্লেড দ্য pivotal role in India's Pokhran 2 nuclear test. পোখরান 2 এর যে নিউক্লিয়ার টেস্ট ভারতবর্ষে হয় তার মূল ভূমিকা পালন করেছিলেন আব্দুল কালাম। পলিটিক্যাল রোল 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন উনি। রিমার্কেবল অ্যাওয়ার্ডস, অনার্স বলতে আমরা যেটা বোঝাই পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং এরপর ভারতরত্নে উনি ভূষিত হন। ডায়েড 27 জুলাই 2015, এজেড 83। 83 বছর বয়সে 27 জুলাই 2015-তে উনি পরলোক গমন করেন। স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার এই বইটি বিখ্যাত একটি বই, কালামের আত্মজীবনী। আমরা অটোবায়োগ্রাফি বলতে বুঝি যখন কোনো মানুষ তার নিজের জীবনী নিজেই লিপিবদ্ধ করেন, নিজেই লিখে রাখেন, তখন তাকে আমরা বলি আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফি, কালামের অটোবায়োগ্রাফি, এবং এখান থেকেই স্ট্রং রুটস যে চ্যাপ্টারটি আমরা পড়ছি সেটি এই উইংস অফ ফায়ার থেকেই নেওয়া হয়েছে। এরপর আমরা একদম বইয়ের পাতায় চলে আসছি। দেখো এই অংশের যে মিনিংগুলো আছে, ডিফিকাল্ট মিনিংগুলো, তার বাংলা ইংরেজিতে মিনিং এখানে দেওয়া হলো। এবার আমরা পড়তে শুরু করি। কালাম ওনার অটোবায়োগ্রাফি বা এই আত্মজীবনী শুরু করেছেন একদম ওনার জন্মলগ্ন থেকেই শুরু করেছেন। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state.
তদনীন্তন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর আইল্যান্ড টাউন রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করি। কালাম বলছেন যে উনি রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেন। My father Jainul Abdin had neither much formal education nor much wealth. আমার বাবা জাইনুল আবদিনের তেমন কোনো প্রথাগত ফর্মাল এডুকেশন বা শিক্ষা, প্রথাগত শিক্ষা বা কিংবা প্রচুর ধন সম্পত্তি এসব কিছু ছিল না। Despite these disadvantages, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও he possessed great innate wisdom and a true generosity of spirit. এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও তার ছিল সহজাত জ্ঞান এবং তিনি ছিলেন সত্যিকারের মহান এক উদারচেতা হৃদয়ের অধিকারী মানুষ। He had an ideal helpmate in my mother আশিয়াম্মা। আমার মা আশিয়াম্মা ছিলেন তার একজন আদর্শ জীবনসঙ্গী। I do not recall the exact number of people she fed every day. আমার ঠিক সঠিক সংখ্যাটি মনে পড়ছে না প্রতিদিন কতজনকে মা খাওয়াতেন। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কিন্তু আমি নিশ্চিত যে আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যার থেকে বেশি সংখ্যক বাইরের মানুষজন আমাদের সাথে খাওয়া দাওয়া করত। My parents were widely regarded as an ideal couple. বহু মানুষ আমার বাবা মাকে একজন আদর্শ দম্পতি মনে করত। My mother's lineage was the more distinguished, one of her forebearers having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের বংশ তুলনামূলকভাবে অনেক বিখ্যাত ছিল, কেননা মায়ের এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়ে সম্মানিত করেছিল। আমরা ছবি দেখে নিই। ডক্টর আব্দুল কালাম উইথ হিজ মাদার। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ছোট আব্দুল কালামকে এবং সঙ্গে রয়েছে আব্দুল কালামের মা আশিয়াম্মা, উনি রয়েছেন সঙ্গে। খুব প্রেশাস, খুব দামি, খুব মূল্যবান একটি ছবি। এবার আমরা পরের অংশে আসি। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. কালাম বলছেন, আমি ছিলাম মা বাবার অনেক সন্তানদের মধ্যে একজন। লম্বা সুদর্শন বাবা মায়ের তুলনায় ছোটোখাটো সাদামাটা চেহারার একটি ছেলে। তার মানে কালামের বাবা মা জাইনুল আবদিন এবং আশিয়াম্মা এনারা ছিলেন টল এবং হ্যান্ডসাম, কিন্তু কালামের চেহারা কিন্তু ছিল তুলনায় ছোটোখাটো একটু সাদামাটা গোছের। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. আমরা আমাদের অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক বাড়িতে আমরা থাকতাম, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। It was a fairly large পাক্কা house
made of limestone and brick on the mosque street in Rameswaram. এই বাড়িটি রামেশ্বরমের মস্ক স্ট্রিটে ছিল এবং এটি একটি বেশ বড় সড়ো একটা পাকা বাড়ি ছিল যেটি চুনা পাথর আর ইট দিয়ে তৈরি হয়েছিল। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার সাদামাটা বাবা সব রকম অপ্রয়োজনীয় আরাম আর বিলাসিতা, লাক্সারি মানে বিলাসিতা, এগুলো এড়িয়ে চলতেন বা পরিহার করে চলতেন। তার মানে জয়নুল আবদিন খুব সাদামাটা একটি জীবনযাপন করতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. তবে সব প্রয়োজনীয় জিনিস যেগুলো বলতে খাবার, ওষুধ, পোশাক আশাক, এগুলো তিনি দিতেন। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. আসলে আমায় বলতে হয় যে পার্থিব আর আবেগগত সমস্ত দিক থেকেই আমার শৈশব ছিল নিরাপদ আর নিশ্চিন্ত। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত মেঝেতে বসে মায়ের সঙ্গেই আমি খাওয়া দাওয়া করতাম, রান্নাঘরের মেঝেতে বসে। She would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. এরপর তাহলে কালাম কি করে তার মার সঙ্গে রান্নাঘরের মেঝে বসে কিভাবে খাওয়া দাওয়া করতেন সেই কথাগুলো তিনি এরপরে বলেছেন। তিনি বলছেন যে আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি আমার মার সঙ্গেই সাধারণত খাওয়া দাওয়া করতাম। মা কি করতো? শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটি কলা পাতা পেতে দিতেন খাওয়ার সময়, তারপর তাতে ভাত এবং সুগন্ধি সম্বার ঢেলে দিতেন। ল্যাডল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক মানে সুগন্ধি। A variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. ঘরের তৈরি, আর তার সঙ্গে দিতেন ঘরের তৈরি এক ধরনের ঝাল আচার ও এক হাতা ফ্রেশ নারকেলের চাটনি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেই পাক্কা হাউস, রামেশ্বরমের মস্ক স্ট্রিট, যে সেখানে তৈরি কালামের বাড়ি। এরপর আমরা পরের অংশে আসছি। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims, এই সেই ছবিতে দেখে নাও, ছবিতে দেখা যাচ্ছে রামেশ্বরমের ফেমাস শিবের সেই মন্দির, শিব মন্দির, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. যে শিব মন্দির যার জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে এত বিখ্যাত, এত পরিচিত, সেটি আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটা পথ দূরে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors.
our locality was predominantly Muslim. আমাদের এলাকাটি প্রধানত মুসলিম অধ্যুষিত, but there were quite a lot of Hindu families too. কিন্তু বেশ কিছু হিন্দু পরিবারও সেখানে বসবাস করত তাদের মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীদের সঙ্গে, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, খুব সম্প্রীতি বজায় রেখে মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীদের সঙ্গে কিছু হিন্দু পরিবারও সেখানে বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকায় একটি পুরনো মসজিদ ছিল যেখানে বাবা আমাকে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. তাহলে আমার বাবা কি করতেন? তিনি বলছেন, কালাম বলছেন, আমার বাবা ইভিনিং প্রেয়ারের জন্য, সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য আমাকে নিয়ে যেত একটি মসজিদে। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. কিন্তু সেখানে যে আরবি ভাষায় প্রার্থনা উচ্চারিত হতো, চ্যান্টেড হতো, তার অর্থ আমি এক বিন্দুও বুঝতাম না। But I was totally convinced that they reached God. কিন্তু আমি এটা বিশ্বাস করতাম যে এই প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছাতো। অ্যামিকেবলি মানে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, বন্ধুত্বপূর্ণভাবে। পিলগ্রিমস মানে তোমরা জানো, তীর্থযাত্রী। কনভিন্সড, ভেরি শিওর, নিশ্চিত হয়েছিলাম। নেক্সট, when my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. এরপর প্রার্থনা হয়ে যাওয়ার পর জাইনুল আবদিন, কালামের বাবা, উনি যখন মসজিদ থেকে বেরোতেন, কালাম বলছেন, যখন প্রার্থনার পর আমার বাবা মসজিদ থেকে বেরোতেন, তখন বিভিন্ন ধর্মের অনেক মানুষজন মসজিদের বাইরে বসে তার জন্য অপেক্ষা করতেন। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, এমন নয় যে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষজন, সেখানে অন্যান্য ধর্মের মানুষজনও সেখানে কিন্তু তার বাবার জন্য আউটসাইড দ্য মস্ক, আউটসাইড দ্য মসজিদ, সেখানটায় কিন্তু অপেক্ষা করতেন, ওয়েটিং ফর হিম। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই father, who dip his finger tips in them and say a prayer. তা এই মানুষজনের মধ্যে অনেকে তার সামনে একটি জল ভর্তি বাটি ধরতেন। offered bowls of water to my father. তখন বাবা কি করতেন? who dip his finger tips in them and say a prayer. আর বাবা তাতে তার আঙুলের ডগা ডুবিয়ে একটু কিছু একটা প্রার্থনা করতেন। This water was then carried home for invalids. এরপর এই পবিত্র জল তারপর তারা অক্ষম রোগীদের, ইনভ্যালিড যারা অক্ষম রোগীদের জন্য বাড়িতে নিয়ে যেতেন। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে পড়ে যে সুস্থ হওয়ার পর অনেকে বাবাকে ধন্যবাদ জানাতে আমাদের বাড়িতে আসতেন। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা সবসময় মৃদু হাসতেন আর সেই সব মানুষজনকে বলতেন দয়ালু আল্লাহকে ধন্যবাদ জানাতে। এর সাথে আমাদের পার্ট 1 ভিডিও শেষ হলো। ওয়াচ দ্য পার্ট 2 ভিডিও টু কমপ্লিট দ্য প্রজেক্ট।